পুষ্প নিবিড়ের পেছনেই দাঁড়িয়ে বলল, উনি কোথায় এখন? উনি কি অসুস্থ? আমার মা আর এই পৃথিবীতে নেই পুষ্প। এক নরপশু আমার মা আর আমার আদরের ছোট বোনকে আমার আর আমার বাবার জীবন থেকে কেড়ে নিয়েছে। পুষ্প থমকে গেল নিবিড়ের কথা শুনে। সে আর কিছুই বলতে পারল না। নিবিড়ের চোখ অলরেডি অশ্রুসিক্ত হয়ে পড়েছিল, কিন্তু নিবিড় তা পাশ কাটিয়ে চোখের অশ্রু মুছে পুষ্পের উদ্দেশ্যে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। পুষ্প চেয়ারে বসলো। নিবিড় পুষ্পের সামনে দাঁড়িয়ে টেবিলে হেলান দিয়ে বলল, ক্লাস করেছো নাকি ফাঁকি দিয়ে চলে এসেছো? পুষ্প হেসে বলল, না, ফাঁকি দেইনি, তবে আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে এখানে আসার জন্য। কি করে বুঝবো, দেখা না করেই তো চলে যাচ্ছিলে। পুষ্প এক পলক তাকালো রাহাতের দিকে। রাহাত বিরক্তি চাহনিতে তাকিয়েছিল তার দিকে। পুষ্প তাকাতেই অন্যদিকে মুখ করলো। পুষ্প বলল, আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি। নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার যখন ইচ্ছা তখনই আমাকে বিরক্ত করতে পারো, সেই অনুমতি আমি তোমাকে দিয়ে দিয়েছি। নিবিড় এবার হাতে একটা কাগজ নিয়ে সেটা পুষ্পের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা ভালো করে পড়ে দেখো। এইমাত্র এই কেসটা হাতে নিলাম। তুমি এই কেসটা সমাধান করতে সব ডিটেলস জোগাড় করবে। পুষ্প বড় বড় চোখ করেই তাকালো নিবিড়ের দিকে। সে কিভাবে এত বড় কেস সমাধানের ডিটেলস দিবে? সে কোথা থেকে পাবে? নিবিড়ের পুষ্পের চুপসে যাওয়ার চেহারাটাকে দেখে খুব হাসি পেল, হেসেও ফেলল। হাসতে হাসতেই বলল, কি ব্যাপার, মুখটা এভাবে চুপসে গেল কেন? ভয় পেয়ে গেলে? চিন্তা করো না, আমি থাকবো তোমার সাথে। আমি সব কিছু বুঝিয়ে দিব। পুষ্প হাসলো। হাসি মাখা মুখের ওই টোল পড়া গালের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল নিবিড়। রাহাত দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল নিবিড়ের চেম্বার থেকে। আসতে না আসতেই নিবিড় পুষ্পের হাতে কেস সমাধানের দায়িত্ব তুলে দিতে দেখে খুব একটা ভালো লাগেনি রাহাতের কাছে। তাই সে চেম্বার থেকে বেরিয়ে গেল। মাত্র একটা মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো উজান। রায়হানকে বলল, রায়হান, কড়া করে এক কাপ কফি নিয়ে এসো, ভেরি ফাস্ট। সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল রায়হান। মাথাটা কাল রাত থেকে ধরা উজানের। সারা রাত ঘুম হয়নি। কাল মায়ের কথাগুলোই বারবার উজানের মনে ঘুরপাক খাচ্ছে। চেয়ারে মাথা ফেলে দিয়ে মনে মনে বলল, মা যে বাবার সম্পর্কে কথাগুলো বলল, সেইগুলো কি আদৌ সত্যি? বাবা কি সত্যি আমাদের ফেলে ওনার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন? বাবা কি সত্যি আমাদের ফেলে লন্ডনে সারা জীবনের জন্য চলে যেতে চেয়েছিলেন? বস, কফি। কফিটা টেবিলের উপরে রেখে কথাটা বলল রায়হান। রায়হানের কথায় উজান নিজের ভাবনা থেকে ফিরে এলো। চেয়ার থেকে মাথা তুলে কফির মগে চুমুক দিল। বস, একটা কথা জানতে ইচ্ছে করছিল। ভয়ে ভয়ে বলল রায়হান। উজান বলল, কি জানতে চাও? পুষ্প নিবিড় খন্দকারের কাছে ইন্টার্নিং করবে শুনেও আমি রিয়েক্ট করলাম না কেন সেই কথা? রায়হান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি। রায়হান, তুমি কি ভুলে গেছো নিবিড় খন্দকার একজন ভালো লয়ার? সেটা ও আমার যতই শত্রুপক্ষ হোক না কেন, সেটা আমি কখনোই অস্বীকার করতে পারি না। পুষ্পর তো ইন্টার্নিং করতেই হবে, তাই নিবিড়ের মতো একজন লয়ারের কাছ থেকে ইন্টার্নিং করলে পুষ্প অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আপনার তো আরো বড় বড় লয়ারদের সাথে পরিচয় আছে। ম্যাম তো ওনাদের সাথে থেকেও নিজের ইন্টার্নিং করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু এখানেও আমার আরেকটা স্বার্থসিদ্ধি আছে। কি স্বার্থসিদ্ধ বস? ম্যাম নিবিড় খন্দকারের কাছে থাকলে তাতে আপনার কি স্বার্থ উদ্ধার হবে? তুমি খুব বোকা রায়হান। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, পুষ্প আমার ভাবির কি হয়? বোন হয়। পুষ্প যখন জানতে পারবে তার বোনের স্বামীকে নিবিড় খন্দকার জেল খাটাতে চাইছে, তখন পুষ্প কি চেষ্টা করবে না ওই নিবিড় খন্দকারকে আটকাতে? কিন্তু নিবিড় খন্দকার কেন পুষ্প ম্যামের কথা শুনবেন, যেখানে উনি মনে প্রাণে বিশ্বাস করেন উদয় স্যারই ওনার মা আর বোনকে খুন করেছে? শোনো রায়হান, পুষ্প যতই আমাকে সহ্য করতে না পারুক, কিন্তু দিন শেষে পুষ্প আমার দলেরই একজন। কেননা আমার আর ওর উদ্দেশ্য এক। যদি পুষ্প এখনও এইসবের কিছুই জানে না, কিন্তু জানতে খুব একটা বেশি সময় নেই। যখন জানতে পারবে তখন ও ওর সবটা দিয়ে চেষ্টা করবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই বস। বলো। নিজের কাছের মানুষকে কাজ ছাড়া করতে নেই। উজান ঘাড় ফিরিয়ে তাকালো রায়হানের দিকে। রায়হান বলল, যদিও সব দিক থেকে আপনি আমার থেকে জ্ঞানী, কিন্তু তবুও আমার ছোট্ট মাথাতে যা এলো তাই বললাম।
এই কথা বলেই রায়হান কেবিন থেকে বেরিয়ে গেল। রায়হানের কথাটা খুব ভাবাচ্ছে উজানকে। তাহলে কি তার ভাবনার পরেও কিছু থাকতে পারে? উজানের ভাবনার মধ্যে এএসপি জীবন ঢুকলো উজানের কেবিনে। উজান ভাবনা কাটিয়ে দরজার দিকে চোখ রাখতেই দেখে জীবন দাঁড়িয়ে আছে। মুখে হাসি ফুটিয়েই বলল। আরে জীবন, এসো। জীবন হাসি মুখে উজানের সামনে এসে বসলো। উজান বলল, তো হঠাৎ করে কি মনে করে? না, এমনিতেই। আসলে তোমাদের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই মনে হলো তোমার সাথে একবার দেখা করি। আসলে তোমরা ব্যবসায়ী মানুষ, এত বড় ইন্ডাস্ট্রি চালাও। ওইদিকে মাফিয়াদের সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করছে, প্রয়োজনে হুমকি ধামকি দিচ্ছে। তো তোমার পেছনে এমন কেউ লেগে আছে নাকি? জীবন রহস্য ভরা চোখে তাকিয়ে কথাটা বলল উজানকে। উজান জীবনের থেকে চোখ সরিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আরে না না, আমার পিছনে কোনো মাফিয়া লেগে নেই। আর সেরকম কিছু হলে তো আমি তোমাকে অবশ্যই জানাবো। সেটাই তো। আসলে এই মাফিয়াদের রহস্যই আমি বুঝতে পারি না। একদল অপরাধ করে আর অপর দল তারা দমন করছে। যেমন? এই তো কিছুদিন আগে একদল মাফিয়া গ্যাংয়ের হাত থেকে কিছু বাচ্চাদের উদ্ধার করলাম। আর সেই খবরটা কে দিয়েছে জানো? আর এক মাফিয়া গ্যাং, নাম টাইগার। উজান চোখ তুলে তাকালো জীবনের দিকে। জীবনের চোখ উজানের দিকেই তাকিয়ে আছে, মুখে রহস্যের হাসি। উজান বলল, নামটা প্রথম শুনলাম। হ্যাঁ, তা তো শোনারই কথা। তুমি তো আর মাফিয়া নও যে মাফিয়া গ্যাংয়ের খবর রাখবে। উজান জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল। হ্যাঁ তাই তো। তো কি খাবে বলো? উজান কথা ঘুরানোর চেষ্টা করে জীবনকে খাবারের অফার করলো। জীবন বলল। এক কাপ ব্ল্যাক কফি। উজান হেসে ফোনে 1 কাপ ব্ল্যাক কফির অর্ডার করলো। এসপি জীবন আবারও বলল। জানো, এই ব্ল্যাক কফির কথা বলতেই মনে পড়ে গেল, ওই টাইগার নাকি ব্ল্যাক পোশাক, ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক চশমা পরে সবসময় ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত তার চেহারা কেউ দেখেনি। ও আচ্ছা। ছোট্ট বাক্যে কথাটা শেষ করলো উজান। জীবন আবারও বলল। এই পর্যন্ত কোনো অপরাধের খাতায়ও নাম ওঠেনি টাইগারের, কিন্তু অপরাধ দমন করতে নাকি সে পিছপা হয় না। তাহলে ওকে নিয়ে তোমার এত কৌতূহল কেন? কারণ অপরাধ দমন করা পুলিশের কাজ, কেন মাফিয়া বা গ্যাংস্টার নয়। ঠিক সেই সময় 2 কাপ কফি নিয়ে রায়হান ঢুকলো উজানের কেবিনে। কফি টেবিলের উপর রেখে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল। উজান জীবনকে বলল। নাও কফি খাও। উদয়ের কেসটা খুবই তাড়াতাড়ি কোর্টে উঠবে, জানো তো সেটাই। কফিতে চুমুক দিতে দিতেই বলল জীবন। উজান মাথা নেড়ে বলল। হুম। ও হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ে গেল। নিশির খুনের পরই এই টাইগারের আবির্ভাব হয়। রায়হান আর চোখে তাকালো জীবনের দিকে। উজান কোনো কথা বলল না, নিচু চোখে কফিতে চুমুক দিল। জীবন আবারও বলল। জানো উজান, তোমার গলার স্বর আর ওই টাইগারের গলার স্বর প্রায় একই রকম। এবার উজান কফিতে চুমুক দিতে গিয়ে জীবনের কথা শুনে ভীষণ খেলো। রায়হান সঙ্গে সঙ্গে উজানের কাছে 1 গ্লাস পানি এগিয়ে দিল। উজান একটানে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিল। জীবন আর চোখে তাকিয়ে আছে উজানের দিকে। উজান কিছুটা স্বাভাবিক হয়ে টিস্যু হাতে নিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল। না মানে আন্ডারওয়ার্ল্ডের সব খবরাখবর তো টাইগারের আমাদেরই দেয়, তাই ওর সাথে আমার ফোনে কথা হয়। আর কাল রাতে তোমার কথা হঠাৎ করে মনে হলো, তাই তোমাকে ফোন করলাম। উদয়ের মামলা ব্যাপারে দুজনের অনেকক্ষণ কথা বললাম। কেন জানি মনে হলো দুটো কণ্ঠের প্রায় একই রকম। উজান আবার একটু শক্ত কণ্ঠে বলল। প্রায় একই রকম? একই তো নয়। হ্যাঁ, না না না, এটা সেটা আমি বলিনি। আর এক কী করে হবে? কোথায় উজান চৌধুরী, দিনের আলোর মতো আলোকিত তার জীবন, আর কোথায় ওই মাফিয়া গ্যাং এর টাইগার, যারা পুরোই অন্ধকারের আচ্ছন্ন। শেষের কথাটা জীবন রহস্যে ভরা চোখে উজানের দিকে তাকিয়েই বলল। উজান চোখ তুলে তাকাচ্ছে না জীবনের দিকে। জীবন এবার চেয়ার ছেড়ে উঠে বলল। আচ্ছা ঠিক আছে উজান চৌধুরী, আমাকে এবার যেতে হবে। অনেক ভালো সময় কাটালাম, নিশ্চয়ই আবারও এরকম ভালো একটা সময় কাটাবো। আসি, আবার দেখা হবে। এই কথা বলেই জীবন উজানের কেবিন থেকে বেরিয়ে গেল। উজান তাকিয়ে রইল জীবনের যাওয়ার দিকে। রাতের খাবারের জন্য টেবিল সাজানো হচ্ছে। মাছ মাংস সহ অনেক রকম পদ দিয়ে টেবিল সাজানো। পুষ্পক খেতে বসে এই টেবিলের দিকে তাকিয়ে রতন মিয়াকে বলল। চাচা, আমরা তো মাত্র 3 জন মানুষ, এত খাবারের কি প্রয়োজন আছে?
আর তাছাড়া আপনাকে বলতে দ্বিধা নেই। আপনি তো জানেন আমার বাবার সামর্থ্যের কথা। আমরা ২ ভাই-বোন এখানে পড়াশোনা করতে এসেছি। খাবার বা অন্য সবকিছুর পেছনে যদি টাকা নষ্ট করি অতিরিক্ত, তাহলে সেই টাকাটার ঘাটতি মেটাতে বাবাকে হিমশিম খেতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা? কিছু মনে করবেন না। বাবা আপনাকে যা টাকা দেয়, একটু চেষ্টা করবেন যেন টাকাটা দিয়ে পুরোটা মাস চলে যায়। আপনি আমাদের খাবার নিয়ে চিন্তা করবেন না। আমরা গ্রামে বড় হয়েছি। আমরা সবকিছু খেয়ে অভ্যস্ত। রতন মিয়া বলল, তুমি চিন্তা কইরো না মা, তোমার বাবা যা টাকা দেয় সেটা দিয়াই আমি পুরো মাস চালাইয়া নিব। জি চাচা, আর কাল থেকে এত কিছুর প্রয়োজন নেই। ২ টো পদই আমাদের জন্য যথেষ্ট। সেই নিয়ে তুমি চিন্তা কইরো না, আমি দেখে নেবনে। পুষ্প আরো কিছু বলতে গেলে রতন মিয়া বলল, খাইয়া নাও মামুনি, খাওয়ার সময় এত কথা বলতে নেই। পুষ্প বলল, আপনি খাবেন না? আপনি আমাদের সাথে বসে পড়ুন। আমি আজ খাবো না মামুনি, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে, খাইতে ইচ্ছে করতেছে না, তোমরা খাইয়া নাও। না চাচা, আপনাকে রাতের খাবার খেয়ে তারপর শুতে হবে। রাতে খাবার না খেয়ে ঘুমানো উচিত না। এই কথা বলেই পুষ্প হাত ধরে রতন মিয়াকে চেয়ারে বসিয়ে দিল। রতন মিয়া বারণ করা সত্ত্বেও পুষ্প রতন মিয়ার প্লেটে খাবার বেড়ে দিল। পুষ্প আর পুলকে জোরাজুরিতে রতন মিয়াকে রাতের খাবার খেতেই হলো। মাঝরাত পুষ্প পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখে গ্লাসে পানি নেই। সবসময় রতন মিয়াই পুষ্পের ঘরে পানি রেখে যায়, তাই পুষ্প আর খেয়াল করেনি। কিন্তু আজ গ্লাসে পানি না পেয়ে পুষ্প নিচে নেমে এলো। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে উপরে চলে যেতে গেলেই রান্নাঘরের পাশের রুম থেকে কারো কাঁপুনির আওয়াজ পাওয়া যাচ্ছে। রান্নাঘরের পাশের রুমটা তো রতন মিয়ার, তাই পুষ্প এগিয়ে গেল রুমের দিকে। রুমের ভেতর গিয়ে দেখে রতন মিয়ার জ্বরে কাঁপুনি দিয়ে শুয়ে আছে। পুষ্প রতন মিয়ার কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। পুষ্প বলল, চাচা, আপনার তো প্রচন্ড জ্বর। মামুনি, এত রাতে তুমি কেন ঘুম ভাঙ্গে আসলা? আমার জ্বর এমনিতেই ভালো হইয়া যাইব। না চাচা, এমনিতে কি জ্বর ভালো হয়? পুষ্প রতন মিয়ার ঘর থেকে বের হয়ে দৌড়ে পুলকের ঘরে ঢুকে তাকে ঘুম থেকে জেগে তুলল। পুলককে ডাক্তার আনতে পাঠিয়ে নিজে আবার চলে গেল রতন মিয়ার ঘরে। ওয়াশরুম থেকে বালতি দিয়ে পানি এনে রতন মিয়ার মাথায় ঢালতে লাগলো। রতন মিয়া পুষ্পকে বাধা দিয়ে বলল, মা, এসবের কোনো দরকার নাই, আমি তো এমনিতেই ভালো হইয়া যাইতাম। চাচা, আপনি চুপ করে একটু শুয়ে থাকুন তো। চিন্তা করবেন না। আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আপনি। বেশ কিছুক্ষণ পর পুলক বাইকে করে একজন ডক্টরকে নিয়ে বাড়িতে এলো। ডক্টর রতন মিয়াকে দেখে বলল, কোনো সমস্যা নেই, আমি ওনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধগুলো খেলে আশা করি খুব তাড়াতাড়ি উনি ভালো হয়ে যাবে। ডক্টর আর পুলক বাড়ি থেকে বেরিয়ে গেল। তার অল্প কিছুক্ষণ পর পুলক ওষুধ নিয়ে বাড়ি ফিরল। পুষ্প ওষুধগুলো রতন মিয়াকে খাইয়ে দিয়ে বলল, চাচা, আপনি ঘুমান। আমি আপনার পাশেই আছি। রতন মিয়া কাশতে কাশতে বলল, অনেক করেছো মা, এবার গিয়ে ঘরে গিয়ে ঘুমাও, আমি ঠিক আছি। চুপ করুন, আপনি নিশ্চিন্তে ঘুমান। আমায় নিয়ে ভাবতে হবে না আপনাকে। রতন মিয়া শুকনো মুখে এক চিলতে হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে নিল। রাত 2টো। ঘুমন্ত শহরের পিচঢালা পথ ধরেই গাড়ি এগিয়ে চলছে। গাড়ির সিটে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে উজান। তার পাশে রায়হান গাড়ি ড্রাইভ করছে। সকালে এসপি জীবনের হঠাৎ করে উজানের অফিসে আসার ব্যাপারটা ভালো লাগেনি উজানের কাছে। তার উপর তার রহস্যজনক কথা খুব ভাবাচ্ছে উজানকে। ঠিক তখনই গাড়ি থেমে গেল। উজান চোখ খুলে বলল, কি হলো রায়হান, গাড়ি থামালে কেন? সামনে দেখুন বস। উজান সামনে তাকিয়ে দেখে রাস্তায় দুটো মেয়েকে দুটো ছেলে ধস্তাধস্তি করছে। উজান দাঁতে দাঁত চেপে নিজের মাস্কটা পরে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। কর্কশ গলায় চিৎকার করে বলল, এই জানোয়ারের বাচ্চা, তাকা আমার দিকে। ছেলে দুটো সামনে তাকাতেই আপনা আপনি চোখ বড় বড় হয়ে গেল। দুজনের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, ছেলে দুটো সঙ্গে সঙ্গে মেয়ে দুটোকে ছেড়ে দিল। তারা পালানোর জন্য প্রস্তুতি নেওয়ার আগেই তাদের বুক ছিদ্র করে গুলি গিয়ে বিঁধল। মেয়ে দুটো সামনেই ছেলে দুটো মাটিতে লুটিয়ে পড়ল। মেয়ে দুটো সঙ্গে সঙ্গে দূরে সরে গেল। ঠিক সেই সময় ফোনটা বাজলো উজানের। কালো লং কোটের পকেটে ফোন বের করে দেখে স্ন্যাক গ্যাংয়ের খোকনের ফোন। ফোন রিসিভ করলো উজান। হ্যালো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি